আচ্ছা, মিস্টার নাজিম, লিনিয়ার প্রোগ্রামিংটা দেখেন। লিনিয়ার প্রোগ্রামিং হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল টুল বাই হুইচ উই ক্যান সলভ রিসোর্স অ্যালোকেশন প্রবলেমস, অর্থাৎ মানে রিসোর্স অ্যালোকেশন প্রবলেম সলভ করার হচ্ছে একটা টেকনিক হলো লিনিয়ার প্রোগ্রামিং। ঠিক আছে? তো এর আগে হচ্ছে আমরা যে ট্রান্সপোর্টেশন প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেম, তারপরে হচ্ছে হ্যাঁ, এই যে ট্রান্সপোর্টেশন প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেম, এটা যে পড়লাম, তো এইগুলো ছিল লিনিয়ার প্রোগ্রামিং এর এক একটা পার্ট। ঠিক আছে? সো লিনিয়ার প্রোগ্রামিং একটা ব্রড কনসেপ্ট, ওইটার এক একটা পার্ট হচ্ছে এটা। তো লিনিয়ার প্রোগ্রামিং এর কিছু ম্যাথ হচ্ছে স্যার করাইছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এর তিন ধরনের অ্যাজাম্পশন আছে। ঠিক আছে? এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে মেইন আলোচনা শুরু। এগুলো থিওরিটিক্যাল পার্ট, স্যার বলছে মিডিয়া লাগবে না, বাট জানা দরকার, এন্ড ফাইনালও লাগবে। মিডিয়া লাগবে না জাস্ট। ঠিক আছে? তো হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এর তিনটা হচ্ছে বেসিক অ্যাজাম্পশন আছে। ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে রিসোর্সেস মাস্ট বি লিমিটেড। ঠিক আছে? সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে আমি যে লিনিয়ার প্রোগ্রামিং ম্যাথগুলো সলভ করব, বা লিনিয়ার প্রোগ্রামিং অ্যাপ্লাই করে যে একটা প্রবলেম, একটা ফিজিবল কন্ডিশন নিয়ে আসার চেষ্টা করব, সেটার অবজেক্টিভ হইতে হবে বা সেটা টার্গেট হইতে হবে অপটিমাইজেশন। সো অপটিমাইজেশন মানে হচ্ছে যেটা আমার জন্য সবচেয়ে বেশি ফিজিবল, যেটা আমার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক, সেটা অ্যাপ্লাই করা। এটা যদি আমি প্রফিটের কথা চিন্তা করি, তাহলে প্রফিটের অপটিমাইজেশন হবে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। যদি কস্ট নিয়ে কথা বলি, তাহলে কস্টের অপটিমাইজেশন হবে কস্ট মিনিমাইজেশন। ঠিক আছে? এরকম। এই গেল সেকেন্ড অ্যাজাম্পশন। থার্ড অ্যাজাম্পশন হচ্ছে দেয়ার মাস্ট হ্যাভ লিনিয়ার রিলেশনশিপ অ্যামং দ্য ভ্যারিয়েবলস। সো লিনিয়ার রিলেশনশিপ কি? লিনিয়ার রিলেশনশিপের ব্যাপারে এটা হচ্ছে আপনি একবার জিজ্ঞেস করছিলেন আমাকে, দেখেন এখানে এখানে বলা আছে যে আ চেঞ্জ ইন ওয়ান ভ্যারিয়েবল লিডস টু ইকুয়াল চেঞ্জ ইন করসপন্ডিং ভ্যারিয়েবল। এটার মানে হচ্ছে ধরেন এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল, এক্স এর যদি এক ইউনিট চেঞ্জ হয়, ওয়াই এরও এক ইউনিটই চেঞ্জ হবে। অথবা অথবা হচ্ছে ইকুয়াল চেঞ্জ বলতে আপনার ধরেন, মানে আমি যেটা বলছিলাম যে ইকুয়াল চেঞ্জ মানে হইলো যে আপনার কোনো সময় চেঞ্জটা ইয়া আকারে হবে না, কি বলে এটারে, জিওমেট্রিক লেভেলে চেঞ্জ হবে না। যেমন ধরেন আপনার এক্স এর ভ্যালু যদি 3 গুণ বাড়ে, তাহলে ওয়াই এর ভ্যালু জিওমেট্রিক্যালি বাড়ার অর্থ হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3 এর আপনার ধরেন কিউব বা স্কোয়ার বা পাওয়ার পাওয়ার আকারে বাড়বে। ঠিক আছে? এই জিনিসটা লিনিয়ার রিলেশনশিপে কোনো সময় হবে না। লিনিয়ার রিলেশনশিপে যেটা হবে সেটা হচ্ছে ওই যে ফার্স্টে যেটা বললাম, যে হয় ধরেন এক্স এর এক ইউনিট বাড়ার কারণে ওয়াই এরও ইকুয়ালি এক ইউনিট বাড়লো, অথবা লিনিয়ার লিনিয়ার ওয়েতে বাড়বে। লাইক ধরেন এক্স আর ওয়াই এর রিলেশন যদি হয় এরকম, ধরেন ওয়াই ইকুয়ালস টু 2x। ঠিক আছে? ওয়াই ইকুয়ালস টু 2x, তাহলে এক্স এর 2 গুণ হচ্ছে আমার ওয়াই এর সমান। তাহলে ওয়াই যদি ধরেন 1 গুণ বাড়ে, তাহলে ওয়াই, সরি, এক্স যদি আমার ধরেন 1 গুণ বাড়ে, তাহলে ওয়াই বাড়বে কত গুণ? 2 গুণ। সিম্পল। মানে কথা হচ্ছে যে এই লিনিয়ার ওয়েতে যে এই চেঞ্জটা হবে এক ভেরিয়েবলের সাপেক্ষে আরেক ভেরিয়েবলের, ওইটাই হইলো আমার লিনিয়ার লিনিয়ার রিলেশনশিপ। ঠিক আছে? এখন লিনিয়ার রিলেশনশিপ হচ্ছে সোজা কথায় যেটা বা বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে এই যে দেখেন এক্স এর উপর পাওয়ার কত আছে? 1 না? আমরা বিজনেস হতে পড়ছিলাম যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার কিছু লেখা না থাকে, তার মানে ওইটার উপরে পাওয়ার আছে মনে মনে 1। তো সব সময় লিনিয়ার প্রোগ্রামিং এর ভ্যারিয়েবলস গুলার পাওয়ার থাকবে হচ্ছে 1। এই দেখেন ওয়াই এর পাওয়ারও 1, এক্স এর পাওয়ারও 1। ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে লিনিয়ার ভেরিয়েবল, অর্থাৎ এই লিনিয়ার মানে লিনিয়ার ফাংশন বা লিনিয়ার রিলেশনশিপ, এদের গ্রাফটা সবসময় স্ট্রেট লাইন পাওয়া যায়। এই যে ম্যাথ করতে গিয়ে দেখবেন সবসময় স্ট্রেট লাইন গ্রাফ আসতেছে, কখনো হচ্ছে এই যে বক্ররেখা বা এই যে ইকোনমিক্স এর মতো কার্ভ আসতেছে না। কেন আসতেছে না? কারণ লিনিয়ার রিলেশনশিপ। যদি ধরুন এই যে জিওমেট্রিক রিলেশনশিপ থাকতো বা ওই পাওয়ার পাওয়ার আকারের রিলেশনশিপ থাকতো, তখন দেখতেন এই যে স্কোয়ারের জন্য এই টাইপের গ্রাফ আসে, স্কোয়ারের জন্য যে এই টাইপের গ্রাফ আসে, তারপর হচ্ছে এই যে হাইপারবোলা টাইপের এই যে শেপ, এরকম শেপ আসে। তো এগুলো থাকতো আর কি। তো যেহেতু হয় না, শুধু স্ট্রেট লাইনই পাওয়া যায়, এই জন্য এই রিলেশনশিপটা, অর্থাৎ এক্স এর পরিবর্তনে, সরি ওয়াই এর, হ্যাঁ এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, অথবা ওয়াই এর পরিবর্তনের সাপেক্ষে এক্স এর যে পরিবর্তন, এই জিনিসটাই হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ। ঠিক আছে? সো বাড়তি কথা না বলে স্যারে চলে গেছে হচ্ছে ম্যাথে। সো ম্যাথের জন্য হচ্ছে দুইটা ম্যাথ স্যারে ক্লাসে করাইছে, আরো দুইটা ম্যাথ ওই যে ড্রিল যেটা দিছে ওখান থেকে করতে দিছে। সেই ড্রিলে মোট সম্ভবত 12টা ম্যাথ আছে, ওইটা ট্রাই করেন। নিয়ম সব একই। ঠিক আছে? নিয়ম একই, আপনাকে জিনিসগুলো বুঝে বুঝে করতে হবে। সো বেসিক জিনিসগুলো দেখি আগে। সো প্রথম প্রবলেম হচ্ছে এক্স ওয়াই জেড সফটওয়্যার হচ্ছে আমাদের একটা কোম্পানি। ঠিক আছে? এই কোম্পানির অবজেক্টিভ বা এই কোম্পানির কাজ হচ্ছে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরি করে সোজা হিসাবে। ঠিক আছে? এখন এই অ্যান্টিভাইরাস ওরা দুই ভাবে বা দুই ধরনের তৈরি করে। একটা হচ্ছে উইন্ডোজের জন্য, আর একটা হচ্ছে ম্যাকবুকের জন্য। ঠিক আছে? উইন্ডোজের জন্য একটা, ম্যাকবুকের জন্য একটা। তো
উইন্ডোজ আর ম্যাকের সফটওয়্যার দুটো আলাদা, এই জন্য ওদের ডিপার্টমেন্টও আলাদা গেল। আবার ধরেন হচ্ছে একটা কোম্পানিতে উইন্ডো এই এই যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার যে বানায়, এই সফটওয়্যার গুলা ডিজাইন করে হচ্ছে একটা ডিপার্টমেন্ট, আর ওই ডিজাইন গুলা ইমপ্লিমেন্ট করে হচ্ছে আর একটা ডিপার্টমেন্ট, যাদেরকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট। ঠিক আছে? সো ওদের কোম্পানিতে একটা ডিজাইন ডিপার্টমেন্ট আছে আর একটা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট আছে। অ্যান্ড একটা উইন্ডোজ সফটওয়্যার বানাইতে ওদের 4 ঘন্টা সময় লাগে, ওয়ারেজ একটা ম্যাক বানাইতে 6 ঘন্টা সময় লাগে। দেখছেন, উইন্ডোজ বানাইতে 4 ঘন্টা লাগে, ম্যাক বানাইতে 6 ঘন্টা লাগে। আবার হচ্ছে ম্যানুফ্যাকচার টিমের ডিজাইন টিম যেই সফটওয়্যারটা ডিজাইন করে দিছে, ওই ডিজাইন অনুসারে ম্যানুফ্যাকচার করতে ডিজাইন টিমের লাগে হলো 2 ঘন্টা। আর মানে উইন্ডোজের জন্য লাগে 2 ঘন্টা, ম্যাকের জন্য 2 ঘন্টা। তাহলে এই যাত্রায় এসে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে দুটোই সমান টাইম লাগতেছে। ভালো কথা। আবার বলা আছে এই যে এক ইউনিট উইন্ডোজের বা উইন্ডোজ প্রডিউস করে, অর্থাৎ উইন্ডোজের জন্য একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার বানায় ওরা প্রফিট করে হচ্ছে, ইউনিট প্রফিট হচ্ছে 18 টাকা বা $18। আর ম্যাকবুকের জন্য একটা সফটওয়্যারের পিছনে মানে সফটওয়্যার বানানোর পরে ওদের প্রফিট আসে হচ্ছে 24 টাকা। তার মানে ম্যাকের পিছনে হইলো প্রফিট বেশি। এখানে আরেকটা এডিশনাল ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে যে মান্থলি ক্যাপাসিটি, অর্থাৎ এই কোম্পানি প্রতি মাসে 2400 আওয়ার হচ্ছে ওদের ওয়ার্কিং আওয়ার। এই 2400 আওয়ারের বেশি এরা কোনোদিন যাইতে পারবে না। গেলে কম যাইতে পারে, ধরেন আপনার মেশিন নষ্ট, লেবার আসে নাই বা অন্য কোনো প্রবলেম হয়েছে, দেন 2400 আওয়ারের কম প্রোডাকশন হইতে পারে, বাট এটার বেশি কখনো হবে না। হাইস্ট গেলে 2400 ইকুয়াল হবে। ঠিক আছে? সেম অ্যাজ 900। ঠিক আছে? ম্যানুফ্যাকচার করতে 900 সর্বোচ্চ হবে, এর চেয়ে কম হইতে পারে, বেশি হওয়ার কোনো পসিবিলিটি নাই। সো এই যে এই শেপটা, মানে এই যে এই ইনফরমেশন গুলা বা এই ডেটা টেবিল গুলা আপনাকে হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে প্রশ্নে বর্ণনা করে দিব, এখান থেকে হয়তো বা হ্যাঁ আপনাকে হচ্ছে ফর্ম করতে হবে, যেটা হচ্ছে ড্রিলের মধ্যে দেখবেন। তো যাই হোক, এইখানে দেখেন কিছু টেক আওয়েজ আছে, সেটা হচ্ছে বোঝার বিষয়টা হচ্ছে যে দেখেন, এক ডিজাইন টিমের উইন্ডোজ বানাইতে কিন্তু ম্যাকের চাইতে কম সময় লাগতেছে। ঠিক আছে? ম্যাকে 6 ঘন্টা আর উইন্ডোজে 4 ঘন্টা, তাহলে ডিজাইন টিমের উইন্ডোজের জন্য কম সময় লাগতেছে। এখন তাইলে এই সেন্সে বলা যায় কি, যে উইন্ডোজ হইলো ম্যাকের চাইতে ডিজাইন করাটা ভালো ওই কোম্পানির জন্য, নাকি কম সময় লাগে? আবার প্রফিটের কথা চিন্তা করলে উইন্ডোজের চাইতে ম্যাকে দেখেন প্রফিট বেশি। দেখছেন? উইন্ডোজের চাইতে ম্যাকে প্রফিট বেশি। এখন তাহলে কোয়েশ্চেন আসে অ্যাজ এ ম্যানেজার, যে আমি কোম্পানিতে কোন ধরনের প্রোডাক্টের পিছনে বেশি সময় দিব বা কোন ধরনের প্রোডাক্ট বেশি প্রডিউস করব, এটা আমাকে ডিসিশন মেক করতে হবে। তো কেমনে মেক করব? যে হয় আমি শুধু উইন্ডোজ ম্যাক বানাবো, নাকি উইন্ডোজ ম্যাক দুইটাই বানাবো, নাকি শুধু ম্যাক বানাবো, বানাইলে কতগুলা কয়টা কতটা মানে বানাইলে উইন্ডোজ আর ম্যাক কতটা করে করে বানাবো, এমন ভাবে বানাইতে হবে যাতে করে আমার কি হয়, প্রফিট ম্যাক্সিমাইজ হয়। এই যে দেখেন প্রফিটের কথা বলছে না, তাহলে আমার এখানে টার্গেট থাকবে প্রফিট ম্যাক্সিমাইজেশন। সো প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে আমার টার্গেট থাকবে যে কিভাবে কি প্রোডাকশন করলে আমার প্রফিটটা বেশি হয় সেটা বাইর করবো এখন আমরা লিনিয়ার প্রোগ্রামিং দিয়ে। এখানে হচ্ছে কোশ্চেনটা ব্যাখ্যা করা আছে। সো সলিউশনে চলে আসেন। সলিউশনে হচ্ছে ফার্স্ট অফ অল সলিউশনের 4টা এলিমেন্ট থাকে। ঠিক আছে? এই লিনিয়ার প্রোগ্রামিং এর প্রত্যেক প্রবলেমের সলিউশনে 4টা এলিমেন্ট থাকে। একটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে সিলেক্ট ডিসিশন ভেরিয়েবল, সেকেন্ড ওয়ান হচ্ছে ফর্মুলেট অবজেক্টিভ, থার্ড ওয়ান হচ্ছে রিসোর্স কনস্ট্রেন্ট, অ্যান্ড ফোর্থ হচ্ছে নন নেগেটিভিটি কনস্ট্রেন্ট। মজার ব্যাপার হচ্ছে আপনারা সলভার যে করছেন বিএসপি তে, আমরা যে সলভার যে করছি, সলভারেই এই সেম লিনিয়ার প্রোগ্রামিং এর ম্যাথগুলাই করা হয়েছে। ঠিক আছে? এখন এই যে একটা জিনিস হচ্ছে শুরুতে ছিল, এই জিনিসটা আমি এই সময় বলি নাই, সেটা হচ্ছে যে লিনিয়ার প্রোগ্রামিং সলভিং এর অনেকগুলো মেথড আছে। এর মধ্যে স্যারের ক্লাসে বলছে হচ্ছে দুইটা। এর মধ্যে একটা হলো গ্রাফিক্যাল, আর একটা হচ্ছে সিমপ্লেক্স। সো গ্রাফিক্যাল মেথডটা আমরা এইখানে অ্যাপ্লাই করতেছি, আর সিমপ্লেক্স মেথডটা ওই যে এক্সেল দিয়ে করে আসছি। ঠিক আছে? সো ভালো কথা। এখন ওই যে ওইখানে করতে গিয়ে দেখছেন নন নেগেটিভিটি কনস্ট্যান্ট ছিল, রিসোর্স কনস্ট্যান্ট ছিল, অবজেক্টিভ সেল ছিল। ঠিক আছে? এই ডিসিশন ভেরিয়েবল ছিল। তো এগুলা এক্সেল আমরা করে আসছি, এবার আর কি হাতে কলমে খাতায় করতে হবে। সো এইরকম অবস্থা। তো প্রথম এলিমেন্ট হচ্ছে ডিসিশন ভেরিয়েবল সিলেক্ট করেন। ডিসিশন ভেরিয়েবল কি, সোজা কথা হয়ে যায়, আমরা বললাম না লিনিয়ার রিলেশনশিপের ক্ষেত্রে একটা ভেরিয়েবলের সাপেক্ষে যে আরেকটা চেঞ্জ হয়, এটাই হচ্ছে সেই ভেরিয়েবল। এটা এক্স ওয়াই হইতে পারে, এই যে দেখেন লেখা আছে এক্স ওয়াই হইতে পারে, এ বি হইতে পারে, এই যে এখানে ডাব্লিউ আর এম ধরছে, ডাব্লিউ ফর উইন্ডোজ, এম ফর ম্যাক। ঠিক আছে? এক্স 1 এক্স 2 হইতে পারে, যা কিছু হইতে পারে, এটা সাধারণ বিষয়। আর এখানে একটা কথা বলছে যে হাইপোথিসিস টেস্টের মতো, এটার মানে হচ্ছে যে ওই যে স্ট্যাটে আমরা হাইপোথিসিস টেস্টে স্টেপ বাই স্টেপ করতাম না, ফার্স্টে এরকম ভ্যারিয়েবল ধরতে হইতো, এরপর অবজেক্টিভ ফর্মুলেট করতে হইতো, ডিসিশন রুল বানাইতে হইতো, এটা আর কি ওইরকম। এই জন্য আর কি লিখছি। সো এখন তাহলে আমরা প্রথম জিনিস কি, আমার ডিসিশন ভ্যারিয়েবল, এই যে ডিসিশন ভ্যারিয়েবল পেয়ে গেছি ডাব্লিউ এন্ড এম। দেন হচ্ছে
সেকেন্ড স্টেপ কি, আমার অবজেক্টিভ ফর্মুলেট করতে হবে। সো আগেই বলছি যেহেতু আমি প্রফিট নিয়ে কাজ করতেছি বা কোশ্চেনে প্রফিটের কথা বলা আছে, সো আমার প্রফিটের কাজ হচ্ছে প্রফিট অপটিমাইজেশন, বলতে আমি বুঝবো প্রফিট ম্যাক্সিমাইজেশন। সো এই যে দ্য অবজেক্টিভ ইজ টু ম্যাক্সিমাইজ প্রফিট। ওকে, গেল। এখন অবজেক্টিভ ফাংশন, এই অবজেক্টিভ ফাংশনটা হয় আপনার কোশ্চেনে দেওয়া থাকবে অথবা আপনাকে বানায় নিতে হবে। এখানে কি কোশ্চেনে না দেওয়া নেই, সো আমরা এখান থেকে বানাইছি। কেমনে বানাইছি দেখেন, অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা, অর্থাৎ আমার অবজেক্টিভ ফাংশনটা হবে একটা প্রফিটের ফাংশন। ঠিক আছে, এখন প্রফিট নিয়ে দেখেন কোশ্চেনে কি বলা আছে, 18টা উইন্ডোজ আর 24টা ম্যাক। তাহলে আমি ম্যাক্সিমাইজড প্রফিট আমার কত এটা আমি জানি না, সো এটাকে আমি জেড ধরে নিচ্ছি, ইকুয়াল দিলাম। তাহলে 18 উইন্ডোজের জন্য ডাব্লিউ, 18 ডাব্লিউ, আর সাথে ম্যাক, সাথে হচ্ছে 24 ম্যাক, M4 ম্যাক। ঠিক আছে, তাহলে এটাই আমার এই অপটিমাইজেশন বা হচ্ছে কি জানি অবজেক্টিভ ফর ফাংশন। যে অবজেক্টিভ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, তার মানে মানে এটা জেড, এটা সবসময় জেড থাকবে। ইকুয়াল ধরেন হচ্ছে এক ইউনিট প্রোডাকশনের পিছনে, এক ইউনিট প্রোডাকশন করে আমি ইনকাম করতেছি 18 টাকা উইন্ডোজ থেকে, সো 18 ডাব্লিউ, সাথে ম্যাকের জন্য আমি এক ইউনিট থেকে ইউনিট ইনকাম বা ইউনিট প্রফিট হইতেছে 24, তাহলে 24 M। সো 18 ডাব্লিউ প্লাস 24 M ইকুয়ালস টু জেড। এটাই হচ্ছে আমার এই যে দেখেন অবজেক্টিভ ফাংশন। ঠিক আছে, 18 ডাব্লিউ প্লাস 24 M। ওকে, দেন হচ্ছে তাহলে সেকেন্ড ইয়েটা গেল। থার্ড স্টেপ আসতেছে হচ্ছে রিসোর্স কনস্ট্রেন্ট। দেখেন রিসোর্স কনস্ট্রেন্ট এটা কোশ্চেন আপনাকে দুইটাও দিতে পারে, অনেকগুলাও দিতে পারে। ওই ড্রিল করতে গেলে বা সামনের ম্যাথগুলো করতে গেলে দেখবেন যে হচ্ছে এরকম অনেকগুলো কনস্ট্রেন্ট আছে। তো এইখানে কোশ্চেন আমাকে বলে নাই যে কয়টা কনস্ট্রেন্ট আছে, বাট আমাকে এখান থেকে কোশ্চেন থেকে বের করা লাগবে। কেমনে বের করবেন, এই যে দেখেন কোশ্চেনে হচ্ছে আপনাকে দুইটা, ওই যে কোম্পানির দুইটা ডিপার্টমেন্ট আছে, দুইটা ডিপার্টমেন্টের ফাংশনালিটির কথা বলছে। সো এই কারণে আপনার তাহলে কনস্ট্রেন্ট হবে আমার দুইটা। এই কনস্ট্যান্টটা আসতেছে হচ্ছে যে এইখান থেকে, মার্কেট ক্যাপাসিটি থেকে। বলছিলাম না যে সর্বোচ্চ ক্যাপাসিটি হইলে এত, সর্বোচ্চ ক্যাপাসিটি এত, কয়টার দেওয়া আছে, দুইটার না, তাহলে আপাতত কনস্ট্যান্ট হচ্ছে আমার দুইটা। সো কনস্ট্যান্ট কি কি, কনস্ট্যান্ট হচ্ছে 18 ডাব্লিউ প্লাস 6 M, এই আগের মতোই। সরি সরি, 18 ডাব্লিউ না, মাই ব্যাড। এই যে 4 ডাব্লিউ, অর্থাৎ একটা উইন্ডোজ ডিজাইন করতে 4 ঘন্টা লাগে, ম্যাক ডিজাইন করতে 6 ঘন্টা লাগে, তাইলে 18 ডাব্লিউ, সরি 12 18 বলি কেন, 4 ডাব্লিউ প্লাস 6 M। এম বলছিলাম যে মান্থলি ক্যাপাসিটির থেকে ইদার সমান হবে, অর্থাৎ হাইয়েস্ট প্রোডাকশন, অথবা কোনো ঝামেলার কারণে প্রোডাকশন কম হইলে এই কমে যাবে, লেস ইকুয়াল। ঠিক আছে, লেস হবে আর কি। তাইলে এই হয় ইকুয়াল হবে অর লেস হবে, তাইলে দুইটা মিলে লেখা যায় হচ্ছে এই যে এমনে লেস ইকুয়াল। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে লিখছি, এই যে প্রথম কনস্ট্যান্ট হচ্ছে 4 ডাব্লিউ প্লাস 6 M লেস ইকুয়াল 2400। এন্ড একইভাবে ওই যে ওইটার দিকে যদি তাকান, 2 ঘন্টা লাগে এটা, 2 ঘন্টা লাগে এটা 1 ইউনিট প্রডিউস করতে। সো 2 ডাব্লিউ প্লাস 2 M ইজ লেস ইকুয়াল 900। ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আহ তো এই হচ্ছে কাহিনী। বুঝতে না পারলে একটু পজ করে আরেকবার একটু রিওয়াইন্ড করে দেখেন। তো যাই হোক, দুইটা ইকুয়েশন পাইছি। এই যে লেস ইকুয়াল কেন হয়েছে ওটা বলা আছে, যেটা আমি এতক্ষণ বললাম। সো আমি 3 নাম্বার ধাপ আমার কমপ্লিট। এইবার আসতেছে আমার 4 নাম্বার এলিমেন্ট লাগবে, সেটা হচ্ছে নন নেগেটিভিটি কনস্ট্রেন্ট। এক্সেলে দেখছেন, এটাও কিছু না, এই যে জাস্ট এটা লিখবেন যে যেই ভেরিয়েবলটা ধরবো ওই ভেরিয়েবলটা আমার হচ্ছে এই যে গ্রেটার অর ইকুয়াল 0 হইতে হবে। কারণ ধরেন ম্যাক আর উইন্ডোজ নিয়ে, সফটওয়্যার নিয়ে কাজ করতেছি, তো সফটওয়্যার কখনো ফ্র্যাকশন হইতে পারে না। আমি 3.5 সফটওয়্যার কখনো প্রডিউস করতে পারি না, আমি 255.25 সফটওয়্যার কখনো প্রডিউস করতে পারি না। অ্যাট দ্য সেম টাইম আমি কোনো নেগেটিভ নাম্বার অফ সফটওয়্যারও প্রডিউস করতে পারি না, -3টা আমি প্রডিউস করতে পারি না। ঠিক আছে, তাহলে হয় আমি ইদার জিরো করব, মানে করবোই না, অথবা করলে পূর্ণ সংখ্যক পজিটিভ সংখ্যায় করব। ঠিক আছে, সো আমার 4 নাম্বার এলিমেন্ট শেষ। তো এইবার মোটামুটি আমার যে এলিমেন্ট গুলো লাগে সবগুলো স্টেট করা শেষ। এবার আমার মানে সলভ করার দিকে যাইতে হবে। তো আমি দেখেন কনস্ট্রেন্ট গুলো সলভ করব, কনস্ট্রেন্ট পাইছি হচ্ছে দুইটা। ঠিক আছে, সো এই দুই ইকুয়েশন আমাকে এখন ধাপে ধাপে সলভ করতে হবে। কিভাবে, ফার্স্ট কনস্ট্রেন্ট দেখেন, ফার্স্ট কনস্ট্রেন্ট হচ্ছে, তাহলে আমি বলছিলাম 4 ডাব্লিউ প্লাস 6 M ইজ লেস ইকুয়াল 2400। এটা ছিল আমার ফার্স্ট কনস্ট্রেন্ট, তাই তো? এটা লিখলাম। এখন ফার্স্ট কনস্ট্রেন্ট থেকে আমার দুইটা কন্ডিশন হইতে পারে না, হয় লেস অর ইকুয়াল। তাইলে এইখানে এই যে প্রথমটা ধর, এই ইকুয়াল, তো দেখেন এই যে দেখেন নিচে আসছে যে হয় আমরা এটার ইকুয়াল হবে, ইদার অর লেস হয়ে যাবে। কিন্তু এইখানে স্যারে হচ্ছে এই যে লেস ইকুয়াল দিছে। কেন দিছে এটা এই মুহূর্তে আমার মনে নাই, হয়তোবা স্যার বলে নাই বা বলছে, হয়তোবা আমি শুনি নাই বা আমার মনে নাই, হোয়াট এভার। একটু ঘাটায় দেখেন যে এটা আসলে লেস ইকুয়াল কেন দেয়। তো এখন এটা হচ্ছে কাহিনী যে ঘাটায় দেখেন যে কেন লেস ইকুয়াল দেয়।
আর এক্সামে যখন লিখবেন ভাই, বেশি বোঝার দরকার নেই, এমনি লিখবেন, ঠিক আছে? লেস ইকুয়াল, ঠিক আছে? এই গেল এক নাম্বারটা। আর এটা নিচের লাইনে এই সেম কথাটা লিখে দিবেন হচ্ছে শুধু ইকুয়াল, ঠিক আছে? এটা সব ক্ষেত্রে, সব ম্যাথের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এইভাবে করবেন। লেস ইকুয়ালের কাহিনীটা হচ্ছে একটু ঘাটায় দেখেন, আর জানলে আমাকে অবশ্যই জানাবেন, মানে আমি এটা নিয়ে খাটানোর টাইম পাই নাই। তো যাই হোক, সো এখন এই যে দেখেন, ইফ দ্য কোম্পানি ডিজাইনস উইন্ডোজ অনলি, অর্থাৎ কোম্পানি, আমি ধরে নিচ্ছি, ম্যাক ডিজাইন করবে না, শুধুমাত্র উইন্ডোজ ডিজাইন করবে। যদি তাই হয় সেক্ষেত্রে সে সর্বোচ্চ কয়টা উইন্ডোজ ডিজাইন করতে পারে? সো দেখেন, বলছে যে শুধু উইন্ডোজ ডিজাইন করে। তাহলে এইখান থেকে আসেন, এইখান থেকে আমার অর্থ, কারণটা হচ্ছে যে আমরা এখন ইকুয়েশন সলভের দিকে যাব, আর ইকুয়েশন মানে হলো ইকুয়াল চিহ্ন। ওই উপরেরটায় দেখেন গ্রেটার ইকুয়াল আছে, এটা ইনইকুয়ালিটির দিকে চলে যাবে। ইনইকুয়ালিটি আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে ইকুয়ালিটি, কারণ ইকুয়েশন সলভ করতেছি। ইনইকুয়ালিটি ওটা অন্য জিনিস, ওটা আপাতত দরকার নেই। তো এই আর কি, সো আমরা এটা নিয়ে কাজ করব। তো ধরেন হচ্ছে শুধু উইন্ডোজ, তাহলে ম্যাক 0, তাহলে চারটা উইন্ডোজ ইকুয়ালস টু তখন 2400, তাহলে একটা উইন্ডোজ হচ্ছে 2400/4, এই যে দেখেন 2400/4 ইকুয়াল 600, ঠিক আছে? বুঝছেন এটা? না বুঝলে যে রিওয়াইন্ড করে একটু দেখেন। তো যাই হোক, এরপরে একইভাবে এবার আমি ধরতেছি যে শুধুমাত্র ম্যাক ডিজাইন করবে। সো ম্যাক ডিজাইন করলে তাহলে এখন উইন্ডোজ এখন এই নাই হয়ে গেছে, তাহলে ছয়টার এম হচ্ছে 2400 সমান, তাহলে একটা এম হলো 2400/6 ইকুয়াল 400। তাহলে এইখান থেকে আমি দুইটা ইয়া পাইলাম। এইখানে একটু কেয়ারফুলি দেখবেন, এই যে দেখেন দুইটা, মানে একটা পয়েন্টের দুইটা মানে একটা পয়েন্টের কোঅর্ডিনেট পাইছি, ডাব্লিউ আর এম এর ভ্যালু। একটু খেয়াল করে এই যে কোঅর্ডিনেট আকারে বসাবেন যে কোনটা ডাব্লিউ আর কোনটা এম, উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু ভাই সমস্যা। তাহলে আমি ডাব্লিউ, আমি এখানে সব জায়গায় ডাব্লিউ আগে লিখছি, এম পরে লিখছি। হ্যাঁ, ডাব্লিউ আগে এম পরে, তাহলে এটা হচ্ছে ডাব্লিউ আর এটা হচ্ছে আমার এম, ঠিক আছে? সো যেভাবে লিখবেন সবগুলোতে সেম মেনটেন করবেন। আপনি এম আগে লিখতে পারতেন, অসুবিধা নাই, কিন্তু যেটা লিখবেন সব জায়গায় সেম মেনটেন করবেন। ওই খিচুড়ি পাকিয়ে দিলে কিন্তু ভাই রেজাল্ট মিলবেন, ঠিক আছে? সো এইভাবে লিখলেন। লেখার পরে সেকেন্ড কনস্ট্রেন্ট হচ্ছে আমার 2m+2m। হ্যাঁ, সেম ওয়েতে যে এইটাও সলভ করছেন, ধরেন ফার্স্টে ধরে নিছি শুধুমাত্র যদি উইন্ডোজ ম্যানুফ্যাকচার করে, তাহলে তো তখন ম্যাক নাই, তখন হয়ে যাবে 450 ইউনিট, 900/2। এট দ্য সেম টাইম যদি শুধু ম্যাকও প্রডিউস করে, তখনও 900/2 450 হবে, ঠিক আছে? এই যে তখন এটা বাদ, এটা দিয়ে 450 হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যে পয়েন্ট পাচ্ছি ওইটার কোঅর্ডিনেট হচ্ছে 450, 450, এটা হলো ডাব্লিউ, ওইটা হলো এম। এইবার হচ্ছে আমাদের গেল, আমি দুইটা পয়েন্ট পাইলাম। এখন এই পয়েন্ট দিয়ে আমাদেরকে ইয়া করা লাগবে, হচ্ছে কি বলে এটা, আহ, মানে গ্রাফ প্লট করা লাগবে, সরি। তো গ্রাফ প্লট করার ক্ষেত্রে হচ্ছে আপনি এক্স অ্যাক্সিসে কোনটা নেবেন আর ওয়াই অ্যাক্সিসে কোনটা নেবেন আপনি ইচ্ছা মতো নিতে পারেন। তবে এই যে এইখানে যেটা লিখছেন, এইটারে এক্স অ্যাক্সিসে আর ওইটারে ওয়াই অ্যাক্সিসে বসানোটা হচ্ছে সুবিধাজনক। ঠিক, আপনি চাইলে ডাব্লিউ আর এম তুলটা লিখতে পারতেন, তখন এম চলে যাইতো, ধরেন ওই যে এম এখানে ওয়াই অ্যাক্সিসে আছে, এম চলে যাইতো এক্স অ্যাক্সিসে, আর ডাব্লিউ চলে যেত ওয়াই অ্যাক্সিসে। সো ইট ইজ টোটালি আপ টু ইউ, বাট যেটা বলছি যে সবসময় যেটা করবেন একই জিনিস সব জায়গায় করবেন, ঠিক আছে? সো এখন দেখেন প্রথম পয়েন্ট 600 আর 400। তো এই যে 600, এই হইলো 600, এই হইলো কই 400, টান দেন। প্রথম লাইন পাইলাম, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। এরপরে 450, 450, তাহলে 450 এই, 450 এই, এটা এখন টান দেন, পাইলাম হচ্ছে এই যে 2 নম্বর গ্রাফ। এইবার দেখেন এইখান থেকে আমাদেরকে একটা অপটিমাল এরিয়া সিলেক্ট করতে হবে, যেই অপটিমাল এরিয়ার মধ্যে আমার ওই অপটিমাইজড রেজাল্টটা থাকবে। কেমনে করব? দেখেন, এইখানে হচ্ছে এইখানে হচ্ছে আমার যদি কনস্ট্রেন্ট গুলার দিকে তাকাই, কনস্ট্রেন্ট কোথায়, এই যে কনস্ট্রেন্ট গুলার দিকে তাকাই, তাহলে দেখেন প্রথম কনস্ট্রেন্টও আমার লেস ইকুয়াল, সেকেন্ড কনস্ট্রেন্টও আমার লেস ইকুয়াল। লেস ইকুয়াল হওয়ার অর্থ হচ্ছে, ধরেন আমার এই একটা গ্রাফ, লেস ইকুয়াল হওয়ার অর্থ হচ্ছে আমি সবসময় এই গ্রাফের এই নিচের পার্টগুলো নিব, ঠিক আছে? এই যে এই নিচের পার্টগুলো নিব, কখনোই উপরের জায়গায় যেতে পারবো না, ঠিক আছে? ইদার আমার এই গ্রাফের উপরে আমার পয়েন্টগুলো পড়বে, ইদার আমার এই নিচের সাইডে পড়বে, কখনো উপরে যেতে পারবে না। এইটাই হচ্ছে লেস ইকুয়াল। যদি গ্রেটার ইকুয়াল থাকতো, তাহলে ধরেন গ্রাফ যদি এরকম হইতো, তাহলে এই উপরের সাইডগুলো হয়তো আমার মানে নেওয়ার মতো, আর নিচে আমি যাইতে পারতাম না, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। এভাবে গ্রাফ প্লট করছে, তাইলে দেখেন দুইটাই লেস ইকুয়াল, তাহলে ওই শর্ত দেখেন কোনটা মানে। প্রথম, এটা একটু ভালো মতো দেখেন, প্রথম গ্রাফ হচ্ছে আমার এই যে ধরেন এইটা, এই গ্রাফের ক্ষেত্রে আমার এই লাইনটার নিচের পার্ট নিতে হবে, ঠিক আছে? এই যে এই লাইনটার, দাঁড়ান একটু দেখাই, এই লাইনটার নিচের পার্ট নিতে হবে,
তাহলে এই লাইনের নিচের পার্ট কি, যে এইগুলা 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 নিলাম, খুবই ভালো কথা। এবার আমাকে নিতে হবে যে এই লাইনের নিচের গুলা, এই লাইনের নিচের গুলো কি, যে এটা 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 এইগুলা। এখন দেখেন এইভাবে নেওয়ার পরে আপনি একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই যে যখন আপনি এই জায়গাটাতে আসছেন, দেখেন এই যে এই জায়গাটা এই যে এই চিপার জায়গাটা, এই জায়গাটা এই গ্রাফের সাপেক্ষে নিচে হইলেও ওই গ্রাফের সাপেক্ষে কিন্তু উপরে উঠে গেছে, খেয়াল করছেন? ওই গ্রাফের সাপেক্ষে উপরে উঠে গেছে। আবার অ্যাট দ্য সেম টাইম এই চিপা জায়গাটা আপনার এই গ্রাফের সাপেক্ষে নিচে নামলেও ওই গ্রাফের সাপেক্ষে কিন্তু উপরে উঠে গেছে। ঠিক আছে, এই যে আরেকবার দেখেন, মানে এই যে চিপা জায়গাটা আর এই চিপা জায়গাটা, এইটা হচ্ছে আপনার এই গ্রাফের সাপেক্ষে নিচে হইছে, ঠিক আছে, খুবই ভালো কথা। কিন্তু এই গ্রাফের সাপেক্ষে উপরে উঠে গেছে, যেটা অ্যাকসেপ্টেবল না। আবার অ্যাট দ্য সেম টাইম এই চিপা জায়গাটা এই গ্রাফের সাপেক্ষে তো নিচে আছে ভালো, কিন্তু এই গ্রাফের সাপেক্ষে আবার দেখেন উপরে উঠে গেছে, এই কারণে এইটুকুও অ্যাকসেপ্টেবল না। কাজেই আমার এই চিপা আর এই চিপা বাদ, এই চিপা আমি নিতে পারতেছি না, তাহলে এটি বাদ দিয়া আমার থাকে হচ্ছে এই বি, এই সি। দেখেন দুইটা পয়েন্ট ছেদ করছে ওখানে একটা, এই আমি একটা পয়েন্ট পাইছি, বি সি। এই 450, এটার একটা নাম দেন, ওটা টি দাম দেওয়া ছিল, ঠেকে গেছে। আর এই হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এ বি সি ডি, এই এ বি সি ডি একটা চতুর্ভুজ হইছে। এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার অপটিমাম এরিয়া। ঠিক আছে, তো এখন এরিয়াটা বের করব। বের করার ক্ষেত্রে আমার হচ্ছে এরিয়ার ওই ডাব্লিউ আর এম বা এক্স আর ওয়াই এর মানটা লাগবে। তো এটা এখন বের করতে হবে, কেমনে বের করব? এই ম্যাথের ক্ষেত্রে একটা সুবিধা পাইছি, সেটা হচ্ছে যে আমার এই যে এ পয়েন্ট, বি পয়েন্ট আর ডি পয়েন্ট, তিনটা পয়েন্টই এক্সিসের উপরে পড়ছে, দেখছেন? এক্সিসের উপরে পড়ার কারণে এ পয়েন্টের তো এমনি জিরো জিরো। ঠিক আছে, এ পয়েন্ট এমনি জিরো জিরো। তাইলে এ পয়েন্টের মধ্যে, ও ভালো কথা, এটা এমনি লিখবেন, এই যে এরিয়া, তারপর ডাব্লিউ হোয়াট, এম হোয়াট, তারপরে ওই ফাংশনটা, এন্ড দেন টোটাল ক্যালকুলেশনটা, এভাবে লিখবেন। লিখার পরে এই যে এ পয়েন্টের ক্ষেত্রে দেখেন দুইটাই জিরো জিরো। আবার বি পয়েন্টের ক্ষেত্রে এই যে এইটা বি, বি পয়েন্টের ক্ষেত্রে দেখেন এটা কত, 400। আর এই সাইড হইলো জিরো, তাহলে 400 হচ্ছে ম্যাক, এই যে 400 ম্যাক ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিস জিরো। ঠিক তেমনি ভাবে ডি এর মধ্যেও দেখবেন, এই যে এইখানে হলো এক্স অ্যাক্সিসের উপর 450 আর এম এর মধ্যে জিরো, এই যে এইটা। ঠিক আছে, এটা 450 আর এম জিরো। তাহলে এখন এই সি পয়েন্টটা হইলো একটা ঝামেলাযুক্ত জায়গা। সি পয়েন্টটা হইতেছে আমার একটা ঝামেলাযুক্ত জায়গা। এইটার কোঅর্ডিনেট আমি এখন জানি না, তো এটা বের করতে হবে। কেমনে বের করব? এই এক নাম্বার কিলো, এই এক নাম্বার ইকুয়েশন, এই এক নাম্বার ইকুয়েশন আর দুই নাম্বার ইকুয়েশন যেই জায়গাটার মধ্যে ছেদ করছে, যেই জায়গাটার মধ্যে ছেদ করছে, এক নাম্বার ইকুয়েশন আর দুই নাম্বার ইকুয়েশন যেই জায়গাটার মধ্যে ছেদ করছে, ওই জায়গাটা, মানে ওই দুইটা ইকুয়েশন সলভ যদি আমি করি, তখন আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা পাবো। তো তাহলে এখন এক নাম্বার ইকুয়েশন আর দুই নাম্বার ইকুয়েশন আমি এই যে দেখেন চিপার মধ্যে সলভ করছি নিচে, এটা আপনি কইরা দেখাই দিবেন। ঠিক আছে, আমি তো জায়গা ছিল না দেখে এরকম করছি, করে একটু দেখাই দিবেন কষ্ট করে। সো এই যে ইকুয়েশন সলভ করছে, তো সলভ করার মেথড আমরা সবাই শিখে আসছি স্কুলে, হয়তো বা ভুলে গেছেন, আমি আর একটু রিকল করার চেষ্টা করি। সেটা হচ্ছে এক নম্বর সমীকরণ, দুই নম্বর সমীকরণ আমি মেথড অফ এলিমিনেশন অ্যাপ্লাই করছি। চাইলে মেথড অফ সাবস্টিটিউশন, তারপরে মেথড অফ ক্রস গুণন, ক্রস মাল্টিপ্লিকেশন, এটাও অ্যাপ্লাই করা যায়। সো আপাতত হচ্ছে মেথড অফ এলিমিনেশন অ্যাপ্লাই করছে, এটা হচ্ছে সহজ। তো আমি কি করছি দেখেন, 4W 6M 2400, আর এখানে 2W 2M 900। তাহলে আমি কি করছি, এই 2 রে 2 দিয়ে গুণ দিছি। ঠিক আছে, দুই নাম্বার ইকুয়েশন রে 2 দিয়ে গুণ দিছি। এই যে দুই নাম্বার ইকুয়েশন রে 2 দিয়ে গুণ দিছি, দিয়া এক থেকে দিছি বিয়োগ। তাহলে কি হয়েছে, দুই নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করার ফলে 2W হয়ে গেছে 4W, 2M হয়েছে 4M, 900 হয়ে গেছে 1800। এই যে দেখেন লিখছি এমনি। লেখার পরে এরপরে ওয়ান থেকে বিয়োগ দিছি, এই যে এক নম্বর সমীকরণ থেকে বিয়োগ দিছি। বিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে এই যে ধরেন এমনি এমনি লিখলে, বিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে যে নিচেরটা হইলো প্লাসেরটা মাইনাস হয়ে যায়, এই যে এটার আগে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, ওটার আগে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, ওটার আগে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস। মাইনাস হওয়ার পর এখন আমি ধরেন এটা থেকে এটা বিয়োগ দিতেছি, তাইলে +4 -4 কাটা যায়, 6 থেকে 4 বিয়োগ দিলে 2 থাকে, হয় হইলো 600, এম রে ওই পাশে নিয়ে গেলে থাকে হইলো 300। তাহলে এম এর মান আমি পেয়ে গেছি এখন 300। খুবই ভালো কথা। এই 300 এখন আমি যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিব, এই যে এই জায়গায় বসায় দিয়ে ডাব্লিউ এর ভ্যালুটা বের করব, করছি, আসতেছে 150। সো ওই সি পয়েন্টে আমার ডাব্লিউ এর কোঅর্ডিনেট হচ্ছে, মানে কোঅর্ডিনেট হচ্ছে ডাব্লিউ 150, এম 300। এই যে দেখেন ম্যাক 150, এম 300। তার মানে এতক্ষণ যে কাঠকয়লা পুরাইলাম, এটা সারমর্ম হচ্ছে
ওই কোম্পানি যদি 150টা উইন্ডোজ আর 300টা ম্যাক প্রডিউস করে, তাহলে তার প্রফিট হবে ম্যাক্সিমাম। তাইলে সেই ম্যাক্সিমাম প্রফিটটা কত হবে, সেটা এখন আমাকে বের করবো। কেমনে বের করবো? সোজা হিসাব। এই যে ওই যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের সূত্রটা ছিল বা ফাংশনটা আমরা ডেভেলপ করছিলাম একদম শুরুতে, ওই ফাংশনের মধ্যে এই ডাব্লিউ আর এই এম এর মান বসায় দিব। বসায় দিয়ে এই যে 9900 আসছে, দেখেন এই 9900 হচ্ছে আমার ম্যাক্সিমাম। সরি ভাই, একটু মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে যা বলছি ঠিক আছে, কথার কথা শুনেন। এইখানে হচ্ছে W100 আর M300 থাকলেই, অর্থাৎ যেটা আমরা ইকুয়েশন দিয়ে বের করবো সেটাই যে ফিজিবল হবে এমন কথা না। ফিজিবল হওয়ার শর্ত হচ্ছে আপনি ওই যে ইকুয়েশনে যে এই ডাব্লিউ আর এম এর মান বসাবেন, বসায় যেই ভ্যালুটা সবচেয়ে বড় হবে, এই যে দেখেন যেই ভ্যালুটা আপনার সবচেয়ে বড় হবে, সেই ভ্যালুটাই হবে আমার অ্যান্সার। কারণ আমার টার্গেট ছিল প্রফিট ম্যাক্সিমাইজ করা, সো ম্যাক্সিমাম ভ্যালু আমি পাইছি, দ্যাটস ওয়াই এটা পেয়ে গেছি। যদি টার্গেট থাকতো হলো কস্ট মিনিমাইজ করা, তাহলে যেই ভ্যালুটা সবচেয়ে কম হইতো ওইটা হইতো আমার ফিজিবল সলিউশন। ঠিক আছে? সেই জিনিসটা মানে, এটা আবার ভাইবেন না যে যেটা আমার ইকুয়েশন দিয়ে বের করতে হবে শুধু সেটাই ইয়ে হবে। ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে যেটা বড় পাবো, যদি বড় করার টার্গেট থাকে যেটা বড় হবে সেটা অ্যান্সার, যদি ছোট করার টার্গেট থাকে যেটা ছোট হবে সেটা অ্যান্সার। ঠিক আছে? তো এখন এখন হচ্ছে, এ তো সব ম্যাথেরই এতক্ষণ যা যা বকবক করলাম সেম প্রসেস, কোনো টেনশনের কিছু নেই, সেম প্রসেস। খালি আপনাকে কষ্ট করে আপনি দুই টাইপের ম্যাথ দেখবেন। এই যে এরকম ধরেন লেখা লেখা দিছে ডেসক্রিপটিভ টাইপের ম্যাথ, এখান থেকে আপনাকে এই যে এইরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। অথবা ধরেন কোয়েশ্চেনের মধ্যেই আপনার এই ফরম্যাটটা ডেভেলপ করে দিছে, তখন তো আপনার কাজ আরো সোজা, দেখে দেখে শুধু বসাবেন। ঠিক আছে? এছাড়া আরেকটা কাজ, আরেক ধরনের ম্যাথ হইতে পারে, সেটা হইলো আরো সোজা। সেটা হচ্ছে কি, এই যে 2 নাম্বারটা ম্যাথ দেখেন স্যার যেটা করাইছে, এইখানে ডিরেক্ট আপনার ইকুয়েশন বানায় দিছে। ঠিক আছে? ডিরেক্ট ইকুয়েশন বানায় দিছে, আপনার কষ্ট করা লাগলো না, কাজ একদম সহজ হয়ে গেল। আগে যে এখানে আপনার ধরেন ডিসিশন ভেরিয়েবল ধরতে হয়েছিল, ডাব্লিউ এম বা এই টাইপের, এখানে দেখেন x1 x2 দিয়েই দিছে, আপনার ধরার কিছু নেই, এটা নিয়ে কাজ করতে হবে। তারপরে দেখেন অবজেক্টিভ ফাংশন আমাদের এখানে কত কষ্ট করে বাইর করা লাগছিল বুঝে বুঝে, এখানে স্যারে দিয়ে দিছে। সো সবই দেওয়া আছে। আমাকে এখন বলছে যে দ্য অবজেক্টিভ ফাংশন ইজ ম্যাক্স ও কি করতে হবে সেটাও বলে দিছে, খুবই ভালো কথা। তো এখন আপনি আগের মতো এই যে এই প্রত্যেকটার ক্ষেত্রে ধরেন এই যে আমি এইভাবে করছি, এগুলো হচ্ছে আমার রিসোর্স কনস্ট্রেন্ট, নন নেগেটিভিটি কনস্ট্রেন্ট লিখছি। লেখার পরে দেখেন 1 নাম্বার ইকুয়েশন, প্রত্যেকটার ক্ষেত্রে ওই যে একটা জিরো ধরে আরেকটার মান কত আসে বের করবে। পাইলাম, এই যে এমনি পাইলাম। এরকম করে 5টা ইকুয়েশন আছে, কষ্ট করে ধৈর্য ধরে 5টাই করতে হবে। এই যে ইকুয়েশন 2 থেকে পাইছি, 3 থেকে পাইছি, 4 থেকে পাইছি, 5 থেকে পাইছি। এখন এখানে ওই যে যেটা বলছিলাম সতর্কতা, সেটা হচ্ছে যে যেটা লিখবেন আগে সেটা সব জায়গায় আগে লিখবেন। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখেন, খেয়াল করে বসায়েন। 5 নাম্বার ইকুয়েশনটা একটু ভেজাইল্লা। কি টাইপের ভেজাইল্লা সেটা হচ্ছে, দেখেন 5 নাম্বার ইকুয়েশনে আমার কোনো x1 নাই। সো x1 না থাকার অর্থ হচ্ছে ওটা বাই ডিফল্ট জিরো। খুবই ভালো কথা, এই যে দেখেন লেখছে বাই ডিফল্ট জিরো। তাহলে যদি জিরো হয় তাহলে x2 এর ভ্যালু হবে হচ্ছে 2। এই যে যখন আমরা ইকুয়াল দিয়ে লিখবো তাহলে x2 এর ভ্যালু হবে 2, তাহলে ওখান থেকে আমি যে পয়েন্ট পাবো, তাহলে x1 আর x2 যদি ফরম্যাটে লিখি তাহলে 0 আর 2। ঠিক আছে? তো এই হইলো কাহিনী। এবার আমরা গ্রাফে চলে আসবো। গ্রাফে আপনি ওই যে আগের মতোই বসাবেন, বসায় টসায় সব গ্রাফই হয়ে যাবে শান্তি মতো। খালি একটা গ্রাফে একটু ঝামেলা হবে, এটা হইলো এই বিদঘুটে 5 নাম্বারটা। মানে 5 নাম্বার সমীকরণটা দেখতে সোজা কিন্তু একটু প্যাচালো আছে, ছোট মরিচের ঝাল বেশি। তো জগা এখন আহ 5 নাম্বার ইকুয়েশনটা 1 2 3 4 দেখাইলাম না, এটা তো বুঝেনি, দেখে দেখে আইকেন। 5 নাম্বার ইকুয়েশনে বলছে কি, ইকুয়েশন নিয়ে কথা বলতেছি, এস ইকুয়াল টু বা এক্স টু কোনটা, এটা না, এই যে ওয়াই এক্সিস বরাবর এক্স টু ইকুয়ালস টু 2 বলছিল। ঠিক আছে? সো x2 = 2 বলার কারণে, তাহলে x2 = 2 মানে হচ্ছে x1 অ্যাক্সিস, অর্থাৎ এই হরাইজন্টাল অ্যাক্সিসের একটা প্যারালাল লাইন আমি পাবো। এটা একটু বুঝেন। x2 যদি 2 হয়, তাহলে x1 এর ভ্যালু কত, সবসময় 0। তাহলে x1 এর ভ্যালু সবসময় 0 হইলে এই গ্রাফ সবসময় আপনার ধরেন x1 এর ভ্যালু যদি 0 হয়, ধরেন x1 0 আর x2 হইলো 2, তাহলে 0 আর 2, এই 2 থেকে 0 কোনটা, 0 কোনটা x2 না, সরি x1 না। তাহলে মনে রাখবেন এই টাইপের ইকুয়েশনে যেই ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে 0, যেমন এখানে x1 এর ভ্যালু 0, ওই ইকুয়েশনের গ্রাফটা যার ভ্যালু 0 ওর অ্যাক্সিস বরাবর, ওর অ্যাক্সিস মানে এই যে যেমন x1 এর অ্যাক্সিস এখানে হরাইজন্টাল অ্যাক্সিস, ওই অ্যাক্সিস বরাবর একটা প্যারালাল লাইন হবে। ঠিক আছে?
এই যে দেখেন আমি হচ্ছে তাহলে 0 টু 0 কোনটা x1 এর, তাহলে x1 অ্যাক্সিস বরাবর এই 2 পয়েন্ট থেকে, y অ্যাক্সিসের 2 পয়েন্ট থেকে x1 অর্থাৎ এই হরাইজন্টাল লাইন বরাবর আমার একটা প্যারালাল লাইন হবে। এটাই হচ্ছে আমার ওই 5 নম্বর ইকুয়েশন গ্রাফ। ঠিক আছে, এই হলো কাহিনী, এভাবে গ্রাফ প্লট করবেন। এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা না, একটু প্যাচের কাহিনী আছে। সেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে এই যে একটু দেখেন এই রিজিয়নটা, একটু দেখেন এইখানে মনে হইতেছে দেখে যে এইখানে 3টা পয়েন্ট একসাথে ছেদ করছে। ঠিক আছে, কিন্তু না, এইখানে আমরা যদি গ্রাফ পেপারে আঁকি, প্রিসাইসলি আঁকি, তাহলে দেখবো যে 3টা পয়েন্ট না 2টা পয়েন্টই ছেদ করছে। এটা হচ্ছে যে সম্ভবত আপনার এই 1 আর 5 নাম্বারটা। সো সলভ করছি, ভ্যালু পাইছি। তো একইভাবে আমার এখানে সবকটা সলভ করছি, ভ্যালু পাইছি। এখন কথা হচ্ছে আমার এখানে ওই যে ফিজিবল এরিয়া কোনটা, এই যে এটা দেখা যাচ্ছে শেড করা পার্টটা, এটা কেমনে হয়েছে ওই যে আগের মতোই, একটু কষ্ট করে মিলান। দেখেন 1 নাম্বার ইকুয়েশনটা ছিল কি, 1 নাম্বার ইকুয়েশন ছিল হচ্ছে লেস ইকুয়াল, 2 নাম্বারও লেস ইকুয়াল। তাহলে আমার দেখেন 1 নাম্বার ইকুয়েশনে যে এইটা, তাহলে লেস ইকুয়াল মানে যে নিচের পার্টগুলো পড়বে। 2 নাম্বার ইকুয়েশন কই, এই যে এটা, এইটারও তাইলে একইভাবে নিচের গুলা পড়বে। থার্ড হচ্ছে আপনার থার্ড হচ্ছে আপনার থার্ড হচ্ছে আপনার হচ্ছে গ্রেটার ইকুয়াল, ফোর্থ গ্রেটার ইকুয়াল, তার মানে উপরেরটা পড়বে। আর ফিফথ হচ্ছে লেস ইকুয়াল, তাহলে নিচেরটা পড়বে। এরপরে এভাবে করে করে সবগুলা যেই, সবগুলা দেখেন সবগুলা শর্ত যেই রিজিয়নে ফুলফিল হবে, যেমন ধরেন কিছু কিছু দেখবেন এই যে এই পার্টটা বাতিল হয়ে গেছে, কারণ এইটা হওয়ার কথা লেস, এই পার্ট হলো গ্রেটার, মানে এই পার্টগুলা একটা সাপেক্ষে লেস আর একটা সাপেক্ষে গ্রেটার। ঠিক আছে, এই কারণে বাদ হয়ে গেছে। যেই পার্টটা ধরেন আপনার সবগুলা তীর একই দিকে নির্দেশ করতেছে, অর্থাৎ এই জায়গাটা, এইটা তখন আমার হয়ে গেছে ধরেন অপটিমাল এরিয়া। এই যে সেট করে করে দিছি। তো এই হইলো কাহিনী, এভাবে করবেন। পরীক্ষার হলে এই তীর চিহ্নগুলো পেন্সিল দিয়ে এঁকে নিজের বোঝার জন্য করতে পারেন, পরে আবার মুছে দিন, কারণ তীর চিহ্ন তো অ্যাকচুয়ালি কোনো কাজের নেই এখানে। তো এখন আমাকে হচ্ছে এই পয়েন্টগুলো বের করতে হবে। আগের ম্যাথে সুবিধা পাইছিলাম, পয়েন্টগুলো অ্যাক্সিস গুলার উপরে পড়ছিল, যার কারণে আমরা ডিরেক্টলি দেখে দেখে বসাইছি আর একটা জাস্ট বের করছি। এখানে আপনার এই একটা বাদে বাদ বাকি সবই বের করতে হবে। সো কষ্ট করে বের করবেন, দেখবেন যে ওই পয়েন্টে কোন দুইটা ইকুয়েশন ছেদ করছে, ওই দুই ইকুয়েশন সলভ করে এই পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাবেন। কোঅর্ডিনেট পেয়ে যাওয়ার পরে কাজ আগের মতোই। কোঅর্ডিনেট পেয়ে যাওয়ার পরে হচ্ছে আহ, কাজ হইলো এই যে আগের মতোই, এই যে এরকম এরিয়া x1 x2 লিখবেন, ওই ফাংশনে ক্যালকুলেট করবেন টোটাল ভ্যালুর মধ্যে ওই যে ম্যাক্স বলে দিছিল দেখেন কোশ্চেনে, ম্যাক্স যেখানে হয়েছে ওইটাই অ্যান্সার। ঠিক আছে, এই যে এইভাবে দেখেন লিখছি। সো দ্যাটস ইট, এই দুইটা ম্যাথ স্যার ক্লাসে করাইছে। এরপর ড্রিল দিছে, ড্রিলের মধ্যে দেখবেন এই সেম টাইপের ম্যাথ, একটু ধরে ধরে কষ্ট করে করবেন। তো আমি আপনার একটু দেখাই, সেটা হচ্ছে যে আহ, এই যে এইটা যদি একটু দেখি আমরা, দেখেন প্রথম ড্রিলটা একটু দেখেন। প্রথম ড্রিলের মধ্যে, আচ্ছা এটা মনে হয় দেখা যাইতেছে না, না আচ্ছা, আহ, দাঁড়ান স্ক্রিন শেয়ার হচ্ছে, হোল স্ক্রিন দিয়ে রাখি। ওকে, এইবার নিশ্চয়ই দেখা যায়। তো এই যে দেখেন ড্রিল 1-এর মধ্যে এই যে বর্ণনাত্মক প্রশ্ন দিছে, বলছে যে প্রোডাক্ট এক্স হচ্ছে দুইটা বানায়, আর হচ্ছে মানে প্রোডাক্ট এক্স আর ওই দুইটা প্রোডাক্ট বানায়। রিসোর্স হচ্ছে এই যে দেখেন রিসোর্স ক্যাপাসিটি দেওয়া, মেশিন M1 M2 M3, অ্যাভেলেবল ক্যাপাসিটি দেওয়া আছে 50 25 15। তারপরে এক্স এর ক্ষেত্রে হলো 1 ঘন্টা লাগে একটা বানাইতে, ওয়াই এর ক্ষেত্রে 1 ঘন্টা লাগে, মানে ওয়াই এর ক্ষেত্রে M2 বানাইতে 1 ঘন্টা লাগে, M3 বানাইতে 1 ঘন্টা লাগে। এম ওয়ানের ব্যাপারে দেখেন এক্স এর ক্ষেত্রে কিছু বলে নাই। ঠিক আছে, এক্স এর ক্ষেত্রে 1 ঘন্টা লাগে M2 বানাইতে, 1 ঘন্টা লাগে M3 বানাইতে। M1-এর ব্যাপারে কিছু বলা নাই, তার মানে M1 0, মানে এক্স এর ক্ষেত্রে M1 বানাইতে 0 ঘন্টা লাগে। আবার একইভাবে ওয়াই এর ক্ষেত্রে M1 বানাইতে 2 ঘন্টা লাগে, M2 বানাইতে 2 ঘন্টা লাগে, M3 বানাইতে 1 ঘন্টা লাগে। প্রফিট কন্ট্রিবিউশন হচ্ছে, প্রফিটের কথা বলছে, 5 টাকা হইলো ওর প্রফিট আর 4 টাকা হইলো ওর প্রফিট। সো দেখেন প্রফিটের কথা বলছে, দ্যাট মিনস আমার অপটিমাইজেশন স্ট্র্যাটেজি হবে প্রফিট ম্যাক্সিমাইজেশন। সো এইভাবে করে ওই যে আমরা প্রথম ম্যাথটা যে করলাম ওইরকম করে করে বসাবেন, বসায় অবজেক্টিভ ফাংশন ফর্মুলেট করবেন, কইরা ইকুয়েশন সলভ করবেন, গ্রাফ আঁকবেন, ওখান থেকে কোঅর্ডিনেট গুলার, পয়েন্ট গুলার ভ্যালু বের করবেন, কইরা ক্যালকুলেট করে যেটা সবচেয়ে বড় আসে সেটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, প্র্যাকটিস ড্রিল 2ও এরকম, কারণ 2এও মনে হয় বলছে যে হচ্ছে প্রফিট নিয়ে কথা বলছে, এই যে গ্রস প্রফিট। সো প্রফিট ম্যাক্সিমাইজেশন সেম ইয়া। এই যে 3 নাম্বার দেখেন ইজি জিনিস, এই সারা বলে দিছে, ইকুয়েশন দিয়ে দিছে। 4 নাম্বার, 4 নাম্বারও মোটামুটি ইজি মনে হচ্ছে দেখা।
ঠিক আছে, দিয়ে দিছে স্যারে। 5ও সেম, 6 হচ্ছে, আমি সবগুলো দেখি না এই জন্য বলতে পারতেছি না, বাট প্রসেস সেম, বুঝছেন, বুঝে বুঝে একটু কষ্ট করে করতে হবে। ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ আমিও পারবো। তো এই যে দেখেন, গ্রাফিক্যালি সলভ করো আর একটা লিনিয়ার প্রোগ্রামিং বানাও। লিনিয়ার প্রোগ্রামিং মডেল বানাও মানে ওই যে এই ইনফরমেশন গুলা থেকে ওই যে অন্যান্য করে বানাইতে হবে, ঠিক আছে, যে এই যে এরকম আর কি, বুঝছেন তো মনে হয়, এই যে এই মডেলে আর কি আমাকে বানাইতে হবে, এটার নামই লিনিয়ার প্রোগ্রামিং মডেল। ঠিক আছে, দেন হচ্ছে আমি সলভ করব এটা। তারপর 7 নাম্বারও সেম, 8 নাম্বারও সেম, মানে হচ্ছে 9 নাম্বারও সেম, 10 নাম্বার এটা কি আবার, এই একই একই, করার কিছু নাই, সেম জিনিসই আপনি বানাবেন। আহ, আচ্ছা, এইখানে বলছে নো দ্য অপটিমাল মিক্সচার অফ ইনগ্রেডিয়েন্টস হুইচ উইল মিনিমাইজ কস্ট। এই যে দেখেন, মিনিমাইজ কস্ট, সো কস্ট থাকলে আমাকে ওই যে কমটা নিতে হবে। সেই তো, শেষ হইলো কাহিনী। ইনশাল্লাহ লিনিয়ার প্রোগ্রামিং আমরা পারবো। তো আল্লাহ ভরসা। সালামু আলাইকুম।